রংপুরে বাসের ধাক্কায় থ্রি হুইলারের ৩ যাত্রী নিহত, পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৫ মৃত্যু। ২১শে গ্রন্থমেলার পর্দা উঠছে কাল, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুমার নামাজে মুসল্লির ঢল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। রংপুরে বাস চাপায় নিহত হয়েছেন থ্রি হুইলারের ৩ যাত্রী। পৃথক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া, ময়মনসিংহ ও রংপুরে নিহত হয়েছেন ৫ জন। সকালে রংপুর থেকে থ্রি হুইলারে কয়েকজন কুড়িগ্রামের উলিপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাস থ্রি হুইলারটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। এদিকে রংপুরের পীরগঞ্জে বাসে ওঠার সময় অপর বাসের চাপায় মারা যান একজন। কুষ্টিয়ার মিরপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় পাথর বোঝাই ট্রাক। এতে যাত্রী তানিয়া খাতুন এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস মোড়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু আবির হোসেন ও মেহেদি হাসান নিহত হন। কাল পর্দা উঠছে অমর একুশে বইমেলার। মাসব্যাপী প্রাণের এই মেলা উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ময়দান জুড়ে চলছে স্টল, প্যাভিলিয়ন তৈরির কর্মযজ্ঞ। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের মেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় বলেন, আগামী বছর থেকে উস্কানিমূলক দেশবিরোধী বই প্রকাশ রোধে মেলার আগে বাংলা একাডেমিতে পান্ডুলিপি জমা দিতে হবে। একই সঙ্গে জানান, মেলা নিয়ে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে মেলা প্রাঙ্গণ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বইমেলা পণ্ড করতে আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমরা একটি কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি। এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে। ৪২ ঘন্টা ধরে অনশনে থাকলেও আসেনি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসের পরও তাই কর্মসূচি থেকে সরে আসেননি সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বরং আন্দোলন আরও বেগবান করে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দীর্ঘ সময়ে অনশনে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীদের অনেকে। তাদের দাবি, আজকের মধ্যেই ঘোষণা দিতে হবে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির। এর আগে বিষয়টি সুরাহা করতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অনশনস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে যুগ্ম সচিব বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ফিজিবিলিটি কমিটির রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত জানাবে সরকার। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। রংপুরে ছাত্র হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। পরে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাবেক এই মন্ত্রীকে রংপুর শহরের সেন্ট্রাল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। লালমনিরহাটের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার ১ নম্বর এজাহার নামীয় আসামি। হাসিনার আমলে দুর্নীতিতে বেপরোয়া ছিলেন নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য পলাশ
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটন করেছেন সরকারি সার লুটপাট। কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। ঢাকা ও নরসিংদীতে গড়েছেন সাম্রাজ্য। মাখন দাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটনের নাম শুনলেই আতঙ্কিত হতো জনপদ। বড় ভাই এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা হিসেবে পরিচিত পটন ১০ম জাতীয় সংসদে ১৪ দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এরপর থেকেই তার অনিয়ম অত্যাচার পৌঁছায় সীমাহীনতায়। শেখ হেলাল ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ গড়ে তোলেন সাম্রাজ্য। করেছেন চাঁদাবাজি, হিন্দুদের জমি দখল। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে সরকারি সার লুটপাট, কৃত্রিম সংকট তৈরি করে লুটে নিয়েছেন বিপুল অর্থ। ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ সহ অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বনেছেন ১০ বছরে। রাজধানী সহ নিজ জেলায় বাড়ি, অ্যাপার্টমেন্ট ও মালয়েশিয়ায় গড়ে তুলেছেন সেকেন্ড হোম। গড়ে তোলেন পটন বাহিনী। পুরা পলাশ নির্বাচনী এলাকার আওয়ামী লীগটা একটা পরিবারের মতো। সার আত্মসাৎ সহ যুবদল নেতা শামীম হত্যা মামলায় পটন গ্রেপ্তার হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। জাতীয় পার্টি অন্যান্য দল ছিল, তাদেরকে টোটালি তারা এখানে একনায়কতন্ত্র বা রাজতন্ত্র কায়েম করতে গিয়ে ওইসব দলগুলো নেতাকর্মীরা চাকরি এবং ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে দূরে রেখেছে। উপজেলা সেক্টর বলেন, বিসিআইসি বলেন, এই আপনার জনতা বলেন, প্রাণ বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা চাঁদা। তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই, এবং আমার থানা সদস্য সচিব পাপন ভাই গুলি করে যেভাবে অত্যাচার করছে, ওরা ফ্যামিলিতে অস্ত্র মার কপালে ধরে যেভাবে হুমকি দিয়েছে, এবং আমাদের বাড়িতে পুলিশ পাঠায় আমাদেরকে যেভাবে ষড়যন্ত্র ওরা করছে, এতে এলাকাবাসী সবাই আতঙ্কিত ছিল। পটনের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের দাবি স্থানীয়দের। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়াটা ভালো। একটা মানুষের জীবনে এত সম্পদ সম্ভব না যদি পূর্বপুরুষরা রেখে না যায়, তদন্ত করে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। শুধু পটন সাহেবের না, যত অবৈধ সম্পদ আছে, গাড়ি আছে। দোর্দণ্ড প্রতাপশালী পটনের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। মাসব্যাপী মেলার শেষ দিনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মফিউর রহমানের কাছে। মফিউর, মেলার শেষ দিন আজকে, মেলায় লোক সমাগম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আসলে? প্রণব, এই মুহূর্তে আমি বাণিজ্য মেলায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বাণিজ্য মেলার পেছনের অংশে যেখানে পেভিলিয়নগুলো করা হয়েছে, স্টলগুলো করা হয়েছে, সেখানে আমি যদি দেখাই, সকালবেলাও এই জায়গাতে এত জনসমাগম ছিল না। এখানে তুলনামূলক কম মানুষ ছিল, কিন্তু যত বেলা বেড়েছে আমরা আসলে এখানে জনসমাগম ততটাই বেশি বাড়তে দেখেছি। এখনও বলা যায় একরকম উপচে পড়া ভিড়। সবগুলো স্টলেই আসলে আমরা যে দেখছি যে ক্রেতা সমাগম আছে এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনছেন। স্টলগুলোতেও আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটা স্টলেই আসলে ডিসকাউন্ট দিচ্ছে। এক এক দোকানে এক এক ধরনের পণ্যে এক এক রকম ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। শীতের পোশাকে একরকম ডিসকাউন্ট আছে, তারপরে হচ্ছে তৈজসপত্রে একরকম ডিসকাউন্ট আছে, তারপরে এরকম আরও বিভিন্ন রকম যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলোতে বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে। এছাড়া শোপিস যেগুলো আছে সেখানেও প্রচুর ডিসকাউন্ট পাচ্ছে, মানুষজন এগুলো কিনেও নিয়ে যাচ্ছে। তো এখানে শুধু দেশি স্টল না, দেশি স্টলের পাশাপাশি যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিদেশি স্টলও প্রচুর রয়েছে। আমরা এখানে বিশেষ করে বলতে পারি যে টার্কিশ যে স্টলটি আছে, আমার ক্যামেরা পার্সন যদি একটু ঘোরাতে পারে টার্কিশ স্টলের দিকে, ওখানে আসলে মানুষজনের যে শোপিসগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রতি মানুষজনের প্রচুর আগ্রহ রয়েছে। এই শোপিসগুলো মানুষজন নিয়ে যাচ্ছে। প্রণব, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে প্রচুর মানুষজন এই টার্কিশ শোপিসগুলো কিনছে।
এখানে আসলে কোরআনের আয়াত থেকে শুরু করে বিভিন্ন দোয়া দরুদ খোদাই করা যেসব শোপিসগুলো রয়েছে সেগুলো মানুষ কিনছে। তারপর মেলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা মানুষজনের সাথে কথা বলেছি। তারা মেলায় যে অব্যবস্থাপনা রয়েছে সেটি যেমন বলেছে, মেলা বেশ ভালো হচ্ছে সেই বিষয়টিও বলেছে। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই যে উনি মেলায় এসে আসলে কি দেখছেন, কেন মেলায় কেমন বোধ করছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি মেলায় এসেছেন, কেমন লাগছে আপনার মেলায়? আসলে অনেক ভালো লাগছে, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। আপনার কি কি কেনার আগ্রহ ইচ্ছা রয়েছে? আমি এইমাত্র আসছি, এখনো কিছু কিনি নাই, কিছু আপনার কোকারিস আইটেম কিনবো আর কি। এই যেমন রমজান আসতেছে, একটু ব্যালেন্ডার, হ্যাঁ এইগুলি আর কি কিছু কেনাকাটার, কিন্তু কসমেটিক। এই ধন্যবাদ। আসলে প্রণব, আপনি শুনতে পেলেন যে এখন মানুষজন আসছে মূলত কেনাকাটা করার জন্যই। এর আগে মানে আজকে তো শেষ দিন, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে শেষ দিন। কিছুক্ষণ পরে হয়তো এটা বাণিজ্য উপদেষ্টা যিনি শেখ বশির রয়েছেন, উনি এটি ঘোষণা করবেন। মেলায় আজকে কত বিক্রি হলো এই পর্যন্ত সেটিও সাধারণত ঘোষণা হয়ে থাকে। তো আমরা অপেক্ষা করছি 4টার সময় যে ব্রিফ হবে সেটির জন্য অপেক্ষা করছি। আপনি কাস্টমারদের কাছে শুনতে পেলেন যে তারা আসলে আজকে কেনাকাটি করার জন্যই আসছেন। মূলত প্রথম দিকে তারা দেখার জন্য আসলেও আজকে মূলত কেনার জন্যই আসছেন। প্রণব, এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ তথ্য। মফিউর, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে শেষ দিন, সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মফিউর রহমান। শেষ করছি বাংলাদেশে ব্রিটিশ পরম্পরার খবর জানিয়ে। উপমহাদেশ ছেড়ে ব্রিটিশরা চলে গেলেও এখনও বাংলাদেশে বাস করছেন তাদের বংশধর। পরম্পরায় তারা এখন এদেশের নাগরিক, জড়িয়ে গেছেন বাংলার কৃষ্টি কালচারের সাথে। মৌলভীবাজার প্রতিনিধি বিপুল চক্রবর্তী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা। মৌলভীবাজারে 1857 সালে চা শিল্পের শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। চা বাগানে কাজ করতে এসে শ্রমিকদের বিয়ে করে সংসার শুরু করেন অনেক ব্রিটিশ নাগরিক। বাবা ব্রিটিশ, শ্বশুরও ব্রিটিশ, তারা লন্ডন থাকি এ দেশে বাংলাদেশে চা বাগানে কাজ করবার লাগি তারা আইছে। ওনারা চলে গেছেন তাদের কাজের পরিপ্রেক্ষিতে, কিন্তু তাদের বংশগত যারা আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। এখানে জন্ম নিয়েছি, আমাদের বাবাদের মুখ থেকে শুনেছিলাম যে আমাদের বাবা তারা বিদেশি ছিল। তবে 1947 সালে ব্রিটিশরা দেশ ছাড়লেও চা বাগানে কাজের সুবাদে অনেকেই থেকে যান বাংলাদেশে। তাদের বংশধররা এখন মিশে গেছেন এদেশের সংস্কৃতির সাথে। ব্রিটিশ নাগরিক হিসাবে এখানে বসবাস করছে এবং তারা মোটামুটি অনেকটা আমাদের কাছ থেকে একটু পিছিয়ে আছে, তাদের তথ্য আসলে কেউ জানা নেই। বর্তমানে ওনারা বিভিন্ন জায়গায় ছেলেরা কাজ কাম করতেছে এবং বাড়িতে ওরা কৃষির উপর নির্ভর করে দিন যাপন করছে। পালন করেন খ্রিস্টান ধর্ম, তবে ইংলিশ খ্রিস্টান বলে তারা এ এলাকায় অ্যাংলো খ্রিস্টান হিসেবে পরিচিত। বিয়ে সহ ধর্মীয় আচার অনুষ্ঠান হয় নিজেদের মধ্যেই। আমরা যেহেতু অ্যাংলো, আমাদের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাংলোদের মধ্যে বিয়ে শাদীটা হোক। তারা সকলেই এই বাংলাদেশের বাংলাদেশি হয়ে বর্তমানে বসবাস করে যাচ্ছে এবং এই শ্রীমঙ্গলের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে সেই ডাইভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে তারা সকলে বর্তমানে মিলেমিশে এই শ্রীমঙ্গলে বসবাস করছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রংপুরে বাসের ধাক্কায় 3 হুইলারের 3 যাত্রী নিহত, পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 5 মৃত্যু। 21 গ্রন্থমেলার পর্দা উঠছে কাল, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুমার নামাজে মুসল্লির ঢল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।